আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। কিটু ডায়েট নিয়ে আলোচনা হচ্ছিল। তো আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলেছি অলরেডি। এই পর্যায়ে আমি কিটু ডায়েটের কিছু সমস্যা যেগুলো আছে রিসার্চ দ্বারা প্রমাণিত সেগুলি নিয়ে কথা বলি। চলুন আমরা একটু রিক্যাপ করে নিই। কিটু ডায়েট হচ্ছে যে মূলত কার্বোহাইড্রেট নির্ভর আমাদের যে খাদ্য ব্যবস্থা রয়েছে শরীরের জন্য যেটা ন্যাচারাল সেটাকে রিপ্লেস করব কার্বোহাইড্রেট মূলতকে ফ্যাট জাতীয় খাবার দিয়ে কমপ্লিটলি রিপ্লেস করা হবে। অ্যারাউন্ড 5% কার্বোহাইড্রেট শুধু আমরা খাবো রেগুলার। বেশ এর বাকিটা পুরোটাই হচ্ছে চর্বি অথবা ফ্যাট জাতীয় খাবার থেকে আসবে। যাই হোক বিস্তারিত যদি আমরা শুনতে চাই তাহলে আমাদের পূর্বের ভিডিওটি আমরা দেখতে পারি। তো চলুন আমরা যে বলছিলাম যে কিটু ডায়েটের কিছু প্রবলেম রয়েছে। বেশ কিছু সিভিয়ার প্রবলেম আছে এবং সেগুলো নিয়ে আমাদের সচেতন হওয়া দরকার। সেগুলো আমাদের জানা দরকার। তো সিভিয়ার প্রবলেমের মধ্যে একটা কমন প্রবলেম যদি আমি বলি যে কিটু ফ্লো নামে একটা প্রবলেম হয়। যেটা হচ্ছে যে যখন আমরা কিটো ডায়েট অ্যাডাপ্ট করি, যেহেতু এটা ন্যাচারাল না। তো অ্যাডাপ্ট করার সাথে, সাথে বডিতে একটা নতুন ব্যবস্থা শুরু হয়। সেই ব্যবস্থার কারণে কিছু সিম্পটম দেখা দেয়। তো সেই সিম্পটম গুলোর মধ্যে যেটা হচ্ছে যে মাথা ব্যথা হয়, মাথা ঘুরানোর মতো হতে পারে, অবসাদ যেটাকে আমরা টায়ার্ডনেস, বমি, বমি ভাব হতে হবে, ভমিটিং অ্যাটিটিউড থাকতে পারে as well as কনস্টিপেশন অথবা কোষ্ঠকাঠিন্যের মতো প্রবলেম হতে পারে। কেন হয়? এর মূল কারণ হচ্ছে obviously যে যখন আমরা আমাদের ন্যাচারাল অথবা শরীরের জন্য যেটি সবচেয়ে সহনীয়, দীর্ঘদিন ধরে শরীর যেটার সাথে অভ্যস্ত অথবা অ্যাডাপ্টেড, তো সেই কার্বোহাইড্রেটকে যখন আমি রিপ্লেস করছি চর্বি অথবা ফ্যাট জাতীয় খাবার দিয়ে, তাহলে অবশ্যই এখানের মধ্যে একটা এফেক্ট হবে। তো সেই এফেক্ট থেকেই মূলত শুরুতে যে সিম্পটম গুলো হয়, সেই সিম্পটম গুলোকে ওভারঅল একসাথে আমরা যেটাকে বলি হচ্ছে কিটু ফ্লো নামে আমরা সেটাকে ডিফাইন করে। এই উপসর্গগুলোর মূল কারণ হচ্ছে যে শরীর থেকে প্রয়োজনীয় পানি এবং ইলেক্ট্রোলাইট যখন বের হয়ে যায়, এর রিপ্লেসমেন্টে ফ্যাট অথবা চর্বি জাতীয় খাবার থেকে সেটি পূরণ হয় না। সেই ঘাটতি থেকে মূলত কিটু ফ্লো এর যে সিম্পটম গুলো আছে সেগুলো দেখা দেয়। এরপরে যে অ্যালার্মিং যে আ প্রবলেমটি আছে সেটি হচ্ছে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় যখন আমরা কিটো ডায়েটকে এপ্লাই করি। তো মূলত হচ্ছে যে ইউরিন ফরমেশন এর সময় ইউরিনে ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যায়। যদি আমরা কিটো ডায়েট নিয়মিত এপ্লাই করি আমাদের নরমাল অথবা ন্যাচারাল ডায়েটিং চয়েস হিসাবে, তাহলে ব্লাডের মধ্যে ক্যালসিয়াম থাকে। সেই ক্যালসিয়ামটা কিডনিতে মূলত ইউরিনে ফিল্ট্রেশনের সময় ইউরিনে ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যায়। তো সেই ক্যালসিয়ামটাই হচ্ছে পরবর্তীতে স্টোন ফর্ম করে। কিডনি স্টোন মানে হচ্ছে ক্যালসিয়াম একটা মেজর কম্পোনেন্ট স্টোন ফর্ম করার জন্য। তার সাথে, সাথে যেটা হয় যে সাইট্রেট নামে আরেকটি উপাদান আছে যেটি কিডনি স্টোনকে প্রিভেন্ট করে। ক্যালসিয়াম যেন কিডনি স্টোন ফর্ম করতে না পারে, সলিডিফাইড না হতে পারে সেজন্য সাইট্রেট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো সেই সাইট্রেটের পরিমাণও সাথে, সাথে কমে যায়। অবভিয়াসলি ২ টি ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যায়, একই সাথে সাইট্রেটের পরিমাণ কমে যায়। সেই কারণে কিডনি স্টোন হওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যায়। তো গবেষণার মধ্যে থেকে যেটা পাওয়া যায় যে যারা কিটো ডায়েট এপ্লাই করে অথবা যারা কিটো ডায়েটকে নরমাল ফুড হ্যাবিট হিসেবে নেয়, তাদের কম্প্যারেটিভলি যারা ন্যাচারাল কার্বোহাইড্রেট ডমিনেন্ট খাবার খায়, তাদের তুলনায় কিটো ডায়েট হ্যাবিচুয়েটেড অ্যাডাপ্টেড পপুলেশনের মধ্যে 10 থেকে 15% মানুষের কিডনিতে স্টোন অথবা পাথর হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এটা একটা বিশাল কনসার্ন। অবভিয়াসলি এটা আমাদের মাথায় রাখতে হবে। এরপরে যেটি আরেকটি গুরুত্বপূর্ণ প্রবলেম যেটি হতে পারে সেটা হচ্ছে যে লিভারের উপরে বিশেষ প্রেশার তৈরি করা। কারণ হচ্ছে যে আমরা জানি যে লিভার হচ্ছে মূলত আ এনজাইমের স্টোর অথবা যেখান থেকে ডাইজেস্টিভ এনজাইম গুলো রিলিজ হয়। চর্বিযুক্ত যে খাবার আমরা খাই, তো সেই চর্বিযুক্ত খাবার খাওয়ার কারণে সেগুলার ডাইজেশন অথবা ব্রেকডাউন করতে যে ধরনের এনজাইম অথবা বায়োলজিক্যাল যেই রেসপন্স হওয়া দরকার সেটার মেজর কন্ট্রিবিউটর হচ্ছে লিভার অথবা যকৃৎ। তো সেই obviously চর্বি জাতীয় খাবারের যে ডাইজেশনের জন্য যে all of a sudden একটা স্ট্রং প্রেশার লিভারের উপরে পড়ে এবং সেটা
একটা অতিরিক্ত প্রেশার লিভারের জন্য। এবং কখনো, কখনো যাদের লিভারের সমস্যা আছে আগে থেকে তাদের আ obviously যখন আমরা কিটো ডায়েট এপ্লাই করব obviously এটা একটা বিশেষ কনসার্ন এর কারণ হবে এবং প্রবলেম তৈরি করবে। এরপরেও আরো যেটা হয় ডাইজেস্টিভ সিস্টেমের সাথে কয়েক ধরনের প্রবলেম সম্পর্কিত যে আমাদের গাট সিস্টেমের মধ্যে যে কিছু ব্যাকটেরিয়া আছে আমরা যদিও ওভারঅল আমাদের ফিলিং হচ্ছে যে ব্যাকটেরিয়া মানেই হচ্ছে ক্ষতিকর, বিষয়টা এরকম না। কিছু উপকারী ব্যাকটেরিয়া আমাদের স্টোমাক অথবা আমাদের গাট এনভায়রনমেন্টের মধ্যে থাকে, তারা আমাদেরকে হেল্প করে। তো তারা আমাদেরকে বিভিন্নভাবে ইমিউন সিস্টেম অথবা ডাইজেস্টিভ সিস্টেম এই সাপোর্টিভ ভূমিকা রাখে। তো সেই ব্যাকটেরিয়া অবভিয়াসলি আমাদের যে খাবার আছে সেই খাবারের উপর তারা নির্ভরশীল থাকে। তো নরমালি যেহেতু আমাদের নরমাল ফুড হ্যাবিট হচ্ছে কার্বোহাইড্রেট খাওয়া। তো সেই কার্বোহাইড্রেট থেকেই ওরা তাদেরও যেই নিউট্রিয়েন্ট যা কিছু লাগবে সেটা ওরা কার্বোহাইড্রেটের উপরে নির্ভরশীল। তো যখন আমরা কার্বোহাইড্রেট খাওয়া কমিয়ে দেই তখন সেই ব্যাকটেরিয়ার যেই পপুলেশন সেটা হ্যাম্পার হয়। যেহেতু তাদের সুইটেবল খাবার অথবা নিউট্রিয়েন্ট ফুড সাপ্লাই তারা পাচ্ছে না। তো এইটাও ইনডাইরেক্টলি আমাদের বডিতে ইমিউন সিস্টেম এবং ডাইজেস্টিভ সিস্টেমের উপরে একটা নেতিবাচক প্রভাব তৈরি করে। এজ ওয়েল এস যেহেতু চর্বি জাতীয় খাবার আমরা বেশি খাচ্ছি কিটো ডায়েটিং এর সময়, তো সেখানে ফলমূল অথবা শাকসবজি এই ধরনের ফাইবার জাতীয় যে খাবার সেগুলো একদমই নাই। তো তখন আরেকটা যেটা প্রবলেম হয় কোষ্ঠকাঠিন্য অথবা কনস্টিপেশন অবভিয়াসলি হয়। তো রিসার্চ থেকে যেটা দেখা যায় যে আমরা জানি হিস্ট্রি থেকে যে মৃগী রোগীদের ক্ষেত্রে ১ম কিটো ডায়েট এপ্লাই করা হয়েছে। তো যখন ওই সময়ের যে ডাটা আছে, ডাটা থেকে দেখা যায় যে 65% পেশেন্ট যাদেরকে কিটো ডায়েট দেয়া হয়েছে মৃগী রোগের ট্রিটমেন্টের জন্য, এপিলেপটিক কন্ডিশন গুলার ট্রিটমেন্টের জন্য তাদের 65% পেশেন্টের কনস্টিপেশন হয়েছে। তো এটা আরেকটা গুরুত্বপূর্ণ কনসার্ন যে আমরা যখন কিটো ডায়েট এপ্লাই করব তো এটা আমাদের মাথায় রাখা। তারপরে যেটা হয় যে অবভিয়াসলি যে অল অফ এ সাডেন যে আমাদের শরীরে নিউট্রিয়েন্ট এর ঘাটতি হবে as well as ইলেকট্রোলাইটস, মিনারেলস অ্যান্ড ভাইটামিনস এর ঘাটতি হবে। যেহেতু ফলমূল, সবজি জাতীয় খাবার এই সমস্ত খাবার থেকে প্রচুর মিনারেলস, ভাইটামিনস এবং ইলেকট্রোলাইটস আমরা পাই। তো অবভিয়াসলি চর্বি জাতীয় খাবারের মধ্যে সেগুলো থাকবে না এবং সেই ঘাটতিটা আসবে এবং সেটা শরীরের উপর নেতিবাচক প্রভাব তৈরি করবে। এতে কোনো সন্দেহ নেই। এর সাথে, সাথে যেটা আরেকটি খুবই গুরুত্বপূর্ণ ওয়ান অফ দ্য কনসার্ন আমাদের সেটা হচ্ছে যে হাড়কে দুর্বল করে দেওয়া। যে হাড়ের যেই মিনারেল ডেনসিটি আছে, খনিজ ডেনসিটি ওই যে শুরুতে যেটা বলা হয়েছে যখন আমরা আ ফলমূল, সবজি জাতীয় খাবার আমরা না খাচ্ছি, এই খাবারগুলো যেহেতু মিনারেলস এর একটা বড় সোর্স, তাহলে যখন ওই মিনারেলস আমরা না পাবো তখন সেটা আমাদের যে হাড় মানে বিল্ড হতে, তৈরি হতে হাড়ের যেই শক্তি অথবা যেই স্ট্যান্ডার্ড এ হওয়া দরকার যেটাকে আমরা একটা প্যারামিটার দিয়ে মূল্যায়ন করি যে হাড়ের মিনারেল ডেনসিটি সেটা কমে যায়। ফলে হাড় দুর্বল হয়ে যায় এবং হাড় ভাঙার সম্ভাবনা বেশি থাকে। তাহলে যারা উঠতি বয়সে অথবা এরকম বয়সে আছে তারা যদি কিটো ডায়েট এপ্লাই করে তাহলে এইটা দীর্ঘস্থায়ী বাকি জীবনের জন্য একটা অ্যালার্মিং যে হাড় যখন দুর্বলভাবে বিল্ড হবে এবং এটা বৃদ্ধি পাবে, এটা পরবর্তীতে স্থায়ী হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এটা একটা detrimental সিচুয়েশন যে কিটো ডায়েটের এফেক্ট হাড়কে দুর্বল করে দেয়। তার সাথে, সাথে আরেকটি যেটা হয় যে ব্রেইনেও এটি এফেক্ট করবে। বিশেষ করে এন্ডিউরেন্স অথবা যে ব্রেইন ফাংশন মূলত বলি আমরা যে ব্রেইন ফাংশন অল অফ এ সাডেন যখন কিটো ডায়েট এপ্লাই করা হয় তাহলে ইনস্ট্যান্টলি ব্রেইন যেই নিউট্রিয়েন্ট পাওয়া দরকার যে অথবা যেই এনার্জি সোর্স সেইটা ফ্যাট জাতীয় খাবার থেকে ব্রেকডাউন হতে অনেক সময় নেয়। সেই কারণে ব্রেইনের যেই থট প্রসেস অথবা কগনিটিভ এফিসিয়েন্সি যেটা সেটা কমে যায়। এটা গবেষণার ফলাফল যে এটা কমে যায়। তখন মেজাজ খিটখিটে হতে পারে এবং ধৈর্য কমে যেতে পারে এবং গুরুত্বপূর্ণ ডিসিশন মেকিং এর সময় এটি প্রবলেম তৈরি করতে পারে বিকজ ব্রেইন ইজ নট ফাংশনিং প্রপারলি। তারপরে যেটা হয় যে টায়ার্ডনেস তো থাকেই, সাথে, সাথে যেটা আগে আবার আলোচনা হয়েছে অলরেডি আমি বলেছি যে টায়ার্ডনেস এর ক্ষেত্রে আ যেই অ্যাথলেটিক যে অ্যাটিটিউড আমার যে মাসল দুর্বল হয়ে যাওয়া, প্রয়োজনীয় এনার্জি সাপ্লাই বডিতে না থাকার কারণে সেটা একটা গুরুত্বপূর্ণ তো এই অল টুগেদার এই বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যদি আমরা দেখি কিটো ডায়েটের ওজন কমানোর কম্পেনসেশন হিসাবে মূলত আমাদের বডিতে অনেকগুলো
অনেকগুলো সিরিয়াস সাইড ইফেক্ট তৈরি করে। এর মধ্যে যদি আমি খুব সংক্ষিপ্তভাবে রিক্যাপ করি আবার। ১ম হচ্ছে যে এটি আমাদের হাড়কে দুর্বল করে দেয়, as well as কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনাকে অনেক বাড়িয়ে দেয়। তারপরে হচ্ছে যে যাদের লিভার দুর্বল আছে, আগে থেকে সমস্যা হচ্ছে যেহেতু চর্বি জাতীয় খাবারকে ডাইজেস্ট করার জন্য লিভারকে এটা হ্যান্ডেল করতে হয়। তাহলে লিভারের উপর প্রচন্ড প্রেশার তৈরি করে। as well as আমরা যেহেতু আম সবজি অথবা ফলমূল জাতীয় খাবার খাচ্ছি না, তাহলে আমাদের খাবারের তালিকায় ফাইবার না থাকার কারণে কোষ্ঠকাঠিন্য অথবা কনস্টিপেশন একটা সিরিয়াস ইস্যু হতে পারে। এট দ্য সেম টাইম গাট যে ফ্লোরা আছে, এনভায়রনমেন্ট আছে যেখানে আমাদের উপকারী ব্যাকটেরিয়া থাকে তাদের পপুলেশনে প্রচন্ডভাবে এটা এফেক্ট করে। যেটা আমাদের পরবর্তীতে হোমিওস্ট্যাসিস অফ বায়োলজিক্যাল সিস্টেমে যে ন্যাচারাল মেইনটেন্যান্স আছে, উপকারী যে ব্যাকটেরিয়া আছে তারা আমাদেরকে বডিতে যেভাবে সাপোর্ট করে সেটা ওইভাবে ওরা দিতে পারে। অল টুগেদার এই ছিল প্রবলেম। যে মূলত এই কিটো ডায়েটের প্রবলেম নিয়ে আলোচনা করার যে মোটিভেশনটা ছিল যে যদিও এটা ওজন কমানোর জন্য অনেক পপুলার, কিন্তু এইটার ডিসিশনটা নেওয়ার আগে আমাদের এটা অনেকবার ভাবা উচিত যে আমার প্রবলেমগুলো কি হতে পারে। ফাইনালি যেটা হয় যে আসলে কিটো ডায়েট দীর্ঘমেয়াদী সাস্টেনেবল না। আমি হয়তো ওজন কমাতে পারি কিন্তু এটাও কোনোভাবেই ন্যাচারাল না যে আমি কন্টিনিউয়াসলি আমার যে ন্যাচারাল ফুড হ্যাবিট আছে এই ফুড হ্যাবিটটাকে চেঞ্জ করে আমি চর্বি জাতীয় খাবার তো এই সেইটার এক্সটেনশন হিসেবে আমরা আলোচনা করব যে তাহলে সত্যি আমি যদি ওজন কমাতে চাই তাহলে সেটা ন্যাচারাল সলিউশন কি আছে। অবভিয়াসলি দেয়ার আর অ্যাভেলেবল সলিউশনস দেয়ার, উই গোনা টক অ্যাবাউট ইট ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।